হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমি। আমি সুকান্ত ঘোষ, তোমাদের অনলাইন কম্পিউটার টিচার। আমার বাড়ি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। তো তোমরা দেখতে পাচ্ছ নিচে আমার ঠিকানা দেওয়া আছে। এটা বলার কারণ একটাই, তোমরা ওদেরকে কমেন্ট করো স্যার আপনার বাড়ি কোথায়, সেই জন্যই বললাম। ঠিক আছে, আচ্ছা। তো আজকে থেকে শুরু করছি নতুন একটি ক্লাস, নতুন একটি ইউনিট, নতুন সিলেবাসে সেমিস্টার 2 এর জন্য ইউনিট 3। তো আমরা যদি সিলেবাসটা বের করি, প্রথমে আমরা সিলেবাসটা দেখে নিই। এই আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাস, এই আমাদের কম্পিউটার সায়েন্সের সিলেবাস। দুটো সিলেবাস থেকেই আমাদের কিন্তু সেমিস্টার 2 এর জন্য, এই আমাদের সেমিস্টার 2 এর হচ্ছে এথিক্স, ইউনিট 3 এথিক্স। কম্পিউটার সায়েন্সও এথিক্স আছে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনও আমাদের কিন্তু এথিক্সটা আছে। এই আমাদের এথিক্স বের করছি, এই আমাদের এথিক্স। তাহলে দুটো স্ট্রিমের জন্য কিন্তু এথিক্সটা আমাদের কমন। ঠিক আছে, আমাদের কমন। তাই এখন থেকে যে ভিডিওগুলো আসবে ইউনিট 3 এর, সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন উভয় স্টুডেন্টই দেখতে পারবে। তাহলে সমস্যা কোনো ব্যাপার নেই। আচ্ছা, তো এটা তোমাদের নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল। এবারে এথিক্স চ্যাপ্টারটা তোমরা সাতটার বই ফলো করছো, গুহপালের বই ফলো করছো, যে বই ফলো করো। আমি গুহপালের বই থেকে পড়াই। তো গুহপালের বইতে এই এথিক্স চ্যাপ্টারটাকে আবার ভাগ করেছে তোমার 3টে অধ্যায়ের মধ্যে। ঠিক আছে, এই হচ্ছে 3টে অধ্যায়। কি কি আছে? একটা অধ্যায় 7, অধ্যায় 8, অধ্যায় 9। তো আমি অধ্যায় ভিত্তিক প্লে লিস্ট বানাচ্ছি না, একটাই প্লে লিস্ট বানাবো, নাম দেবো ইউনিট 3। ঠিক আছে, এথিক্স বলে নাম দেবো, সেখানে পরপর ভিডিওগুলো থাকবে। ঠিক আছে, তো এখান থেকে প্রথম অধ্যায় হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্ট ও ডেটা প্রোটেকশন। তো আজকে ক্লাসটা আমাদের এই 7 নম্বর অধ্যায় হিসাবেই শুরু হবে। আশা করি বুঝতে পেরেছো। যার যেখানে ডাউট অবশ্যই কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্টের জন্যই কিন্তু আমরা এথিক্সের ক্লাসটা নিয়ে এসেছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে আর অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, এখন অনেকে জানে না যে এরকম একটি চ্যানেল আছে যে প্রতিনিয়ত ফ্রিতে এত সুন্দর ক্লাস দিয়ে আসছে। ওকে, আচ্ছা, শুরু করছি আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমরা নোটস দেবো, পাশাপাশি বইটাও পড়াবো। তোমরা যে বই ফলো করছো, আমি গোপাল বই ফলো করছি, আমি এই বই থেকেই পড়াবো। তোমরা দেখতে থাকো এবং সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে শুনবে, কারণ প্রত্যেকটা কথা কিন্তু ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কথা কি ইম্পর্টেন্ট, কারণ একটা কথা বাদ দিলে কিন্তু পরেরটা বুঝতে পারবে না। ঠিক আছে, আর অনলাইন যেহেতু আছে, তোমাদের সমস্ত ভিডিও তোমরা অনলাইনে পেয়েই যাবে। আজীবন এই ভিডিওগুলো থাকবে। তোমরা অবশ্যই ডাউনলোড করে রাখো, স্ক্রিনশট নিয়ে রাখো, বারবার শোনো। তোমাদের কিন্তু মানে দেখতে দেখতেই অভ্যাস হয়ে যাবে। কারণ তোমরা জানো, দেখবে যে অডিও ভিজুয়াল যত পড়াশোনা হবে তত কিন্তু মনে থাকবে বেশি। আমরা টিউশনে গেলাম, স্যার কিছু বললো, বা কোনো একটা মানে ভিডিও দেখে পড়লাম, মুভি দেখে আসলে সে মুভি দেখে এসে কিন্তু তোমার সঙ্গে সঙ্গে সব কিছু তুমি বলতে পারবে। ঠিক আছে, একইভাবে আমি আমার অফলাইন ছাত্রদেরকেও বলি, আমি যেটা অফলাইনে পড়াচ্ছি, তোমরা যখন বাড়িতে পড়তে বসবে অবশ্যই ভিডিওটা একবার চালিয়ে দেখে নেবে, তাহলে তোমাদের পড়াটা আরও ভালো মুখস্থ হয়ে যাবে। এটাই হচ্ছে অনলাইন ভিডিওর সুবিধা। আচ্ছা, তো এখান থেকে আমাদের প্রথম প্রশ্ন আসবে ডিজিটাল ফুটপ্রিন্ট কি, আর একটা প্রশ্ন কি আসবে, সাইবার এথিক্স কাকে বলে। প্রথমে আমরা দেখে নিই সাইবার এথিক্স কাকে বলে। বিশ্বব্যাপী ইন্টারনেটের জগতে ইন্টারনেট ব্যবহারকারীদের কিছু নিয়ম ও নীতি মেনে সাইবার ওয়ার্ল্ডে কাজ করতে হয়, একেই বলা হয় সাইবার এথিক্স। তুমি স্কুলে আছো, স্কুলের নিয়ম মেনে কাজ করতে হবে। অফিসে কাজ করছো, অফিসের নিয়ম মেনে কাজ করতে হবে। তার মানে আমরা সমস্ত কাজে নিয়ম মেনে করি, কিন্তু যখন আমি ইন্টারনেট ইউজ করব, মানে সাইবার ওয়ার্ল্ডে আমি কাজ করব, তখন আমাকে যে নিয়ম নীতি মানতে হবে ওটাই কি সাইবার এথিক্স। আশা করি বুঝতে পারলে। আচ্ছা, এবার আমাদের বই থেকে কিন্তু আমরা হচ্ছে এথিক্স চ্যাপ্টার থেকে প্রথমে জানবো যে ডিজিটাল ফুটপ্রিন্ট কী। তাহলে আমরা এথিক্সটা বুঝে গেলাম। যারা বই থেকে পড়ছো তারা এটা এখান থেকে মার্ক করে নিতে পারো। বিশ্বব্যাপী ইন্টারনেটের জগতে ইন্টারনেট ব্যবহারকারীদের কিছু নিয়ম ও নীতি মানতে হয়, তাকে বলা হয় সাইবার এথিক্স। ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো, এবার এখানে কিছু গল্প আছে। একটা প্রশ্ন কি, এটিকিউটি এবং নেটিকিউটি বলতে কি বোঝো? এটিকিউট আর নেটিকিউট বলতে কি বোঝো? দেখো, এটিকিউট মানে কি গুড ম্যানার্স, ভালো করে বোঝো, গুড ম্যানার্স। যে কাকে বলে এটিকিউট? আমরা বর্তমান সমাজে যখন চলাফেরা করি তখন আমাদের কিছু শিষ্টাচার মেনে চলতে হয়। ঠিক আছে, এটাকে বলা হয় এটিকিউট। মানে আমরা বর্তমান সমাজের যে নিয়মটা মানি তাকে বলা হয় এটিকিউট বা গুড ম্যানার। ওকে, একইভাবে
ইন্টারনেট ব্যবহার করার সময় ইন্টারনেট জগৎ বা সাইবার ওয়ার্ল্ডের যে নিয়ম নীতি মানতে হয় তাকে বলা হয় নেটিকিউট। অর্থাৎ এটাই কিন্তু হচ্ছে সাইবার এথিক্স। নেটিকিউট মানে কিন্তু সাইবার এথিক্স। এই প্রশ্নটা আমার নোটসে লেখানো আছে, এটিকিউট ও নেটিকিউট বলতে কী বোঝো, ঠিক আছে। যদিও আমরা একটা প্রশ্ন মানে লেখানোর সময় ভুল লিখেছিলাম যে এটা হতো 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর হতো ডিজিটাল ফুটপ্রিন্ট কি, ঠিক আছে। আচ্ছা, আর ক্লাসটা যেতে দেরি হচ্ছিল কারণ একটা কারণও আছে। আমরা আজকে থেকেই এই ক্লাসটা শুরু করলাম, আমার অফলাইন টিউশনে শুরু করলাম, ওই জন্য ক্লাস বানানো হয়নি। তো এখন থেকে তোমরা ভিডিওগুলো পাবে, যদি তোমাদের ডিমান্ড থাকে তোমাদের কমেন্ট দেখে কিন্তু পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসবে। আচ্ছা, তাহলে আমরা এথিক্স কি জানলাম, নেটিকিউট এটিকিউট কি জানলাম, এবার আমাদের জানতে হবে ডিজিটাল ফুটপ্রিন্ট কি। আচ্ছা, এটা বলার আগে তোমাদের একটা ছবি দেখাই, একটা ছবি কি, পায়ের ছাপ। মনে করো একটা উদাহরণ ভালো করে শুনবে। মনে করো তোমার মা ঘর মুছে গেছে, তুমি হয়তো ভুল করে চপ্পল পরে বা খালি পায়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছ, ঠিক আছে। তো তোমার মা কিন্তু ঠিক বুঝে যাবে এসে তুই কি ঘরে ঢুকেছিলি। কী করে বুঝলো? কারণ তোমার পায়ের ছাপ কিন্তু ঘরের মধ্যে রয়ে গেছে, ঠিক আছে। একইভাবে তার মানে আমার ছাপ কোথাও রয়ে যাচ্ছে, আমি যা কাজ করছি তার একটা প্রমাণ কোথাও রয়ে যাচ্ছে। একইভাবে তুমি ইন্টারনেটে সারাদিন মোবাইলে যা কিছু সার্চ করছো, ঘাঁটছো, যদি কেউ চায় তুমি তোমার মোবাইল থেকে কি কি কাজ হয়েছে সেগুলো সব পেয়ে যাবে। তার মানে সমস্ত কিছু সাইবার ওয়ার্ল্ড বা নেটওয়ার্কে কিন্তু সেভ হয়ে আছে, হিস্ট্রির মধ্যে সেভ হয়ে আছে, কুকিজের মধ্যে সেভ হয়ে আছে। এটাই হচ্ছে কি ডিজিটাল ফুটপ্রিন্ট। তার মানে অনলাইনেও তোমার পায়ের ছাপ বা তোমার কাজের ছাপ থেকে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছ, এটাই কি ডিজিটাল ফুটপ্রিন্ট। একবার যদি পড়ো ভালো মতো বুঝতে পারবে। বর্তমান কম্পিউটার থেকে স্মার্টফোন প্রতিনিয়ত সর্বত্রই ব্যবহার হচ্ছে প্রযুক্তি। এই প্রযুক্তি ব্যবহারের ফলে প্রতিনিয়ত বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য। তেমনি ইন্টারনেটের দুনিয়ায় একজন ইন্টারনেট ব্যবহারকারী সকল প্রকার তথ্য জানিয়ে দেয় ডিজিটাল ফুটপ্রিন্টস। তার মানে তুমি কী কী কাজ করো তোমাকে জানিয়ে দেবে কে? ডিজিটাল ফুটপ্রিন্ট। কে কবে কোথায় গিয়েছেন, অনলাইনে কী কী খুঁজছেন, কোন কোন সাইট ব্যবহার করেছেন, কতবার ব্যবহার করেছেন, কি কি পছন্দ করছেন, কার পোস্ট লাইক কমেন্ট করছেন, সমস্ত কিছু কিন্তু আমরা ডিজিটাল ফুটপ্রিন্টে কাজ করছি। মনে করো তুমি কত কাউকে বললে আমার ফেসবুক নেই, ইনস্টাগ্রাম নেই, কিন্তু তোমার কোনো আত্মীয় দেখলো না তুমি আমার ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট আছে, তুমি ওই অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করেছো, এই লাইক করেছো, তার মানে তুমি কিন্তু লুকাতে পারবে না, তোমাকে ধরা পড়তেই হবে, ঠিক আছে। এটাই কিন্তু হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্ট। তুমি দেখবে তুমি যদি কোনো ফোনের লোকেশন অন করে রাখো, কোথাও যদি কোনো ভ্রমণ করো, ঘুরতে যাও, তোমার নোটিফিকেশন দিয়ে দেবে তুমি এই সময় এখানে ঘুরতে গিয়েছো, এখানে ঘুরেছো, এখান থেকে এখানে গিয়েছো, সব কিছু রেকর্ডেড হয়ে আছে। আর এখনকার দিনে যা সাইবার ক্রাইম বা কিছু সমস্ত কিছু কিন্তু তোমার মোবাইল থেকে সব মানে খুঁজে পেয়ে যাবে, ঠিক আছে। তুমি লক্ষ্য করে দেখবে, তুমি হয়তো কোনো একটা ভিডিও সার্চ করছো কোনো একটা টপিকের ওপর, এখন যেমন হচ্ছে মহাকুম্ভ, কেউ যদি মহাকুম্ভ বলে ইউটিউবে বা ফেসবুকে সার্চ করে, তারপর থেকে দেখবে একই ধরনের ভিডিও পরপর তোমার কাছে আসছে। এটাই হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্টের সুবিধাও আছে অসুবিধাও আছে, সব পরপর আসছে, ঠিক আছে। এবার আমাদের জানতে হবে কি ডিজিটাল ফুটপ্রিন্ট কাকে বলে। নোটস থেকে নিলে স্ক্রিনশট নাও, আর বই থেকে পড়লে এখান থেকে পড়তে পারো, বই থেকে পড়লে এখান থেকে পড়ে নেবে। অনলাইনে বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে আমরা আমাদের নিজেদের সম্পর্কে কিছু তথ্য ডিজিটাল পরিমণ্ডলে রেখে যাই, যেমন ওয়েব ব্রাউজিং, ইতিহাস, সোশ্যাল মিডিয়া পোস্ট, ইমেল, অন্যান্য ডিজিটাল রেকর্ড, তাকে বলা হয় ডিজিটাল ফুটপ্রিন্ট। তার মানে কি, এটা যদি নোটস থেকে পড়ি কী হবে, অনলাইনে কাজকর্ম করার সময় আমরা নিজেদের সম্পর্কে কিছু তথ্য এখানে তথ্য হবে, যেমন হিস্ট্রি অফ ওয়েব ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া পোস্ট, অন্যান্য ডিজিটাল রেকর্ড ইত্যাদি, যা একজন ব্যক্তি অনলাইন আচরণ বা পছন্দগুলিকে শনাক্ত করতে পারে। ওই ডেটাগুলিকে সেই ব্যক্তি বলা হয় ডিজিটাল ফুটপ্রিন্ট। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার হয়েছে, না ক্লিয়ার হলে একটু পজ করে নাও, রিওয়াইন্ড করো, আবার শোনাও, ভালো মতো বুঝে যাবে। ওকে, তাহলে আমাদের 4টা প্রশ্ন হলো, এবার 3টে প্রশ্ন হলো। এবার দেখবো ডিজিটাল ফুটপ্রিন্টের কি সুবিধা কি অসুবিধা। নিশ্চয়ই যার সুবিধা আছে তার অসুবিধাও থাকবে। কি সুবিধা? উন্নত পরিষেবা প্রদান করা। অবশ্যই তুমি একটা ভিডিও সার্চ করছো, তোমাকে সেই কোম্পানি আরও কিছু ভিডিও দিয়ে যাচ্ছে, তা পরিষেবা উন্নত হচ্ছে। নিজের ব্র্যান্ড বৃদ্ধি করা, কোম্পানির ব্র্যান্ডও বাড়ছে, যত বেশি অ্যাড দিতে থাকবে ওই ধরনের ব্র্যান্ড বৃদ্ধি করতে পারছো। তারপরে কি আছে? অসুবিধা কি আছে? এবার দেখো, অসুবিধা আছে অনেক কিছুই। অনলাইনে দেওয়া তথ্যগুলি বিভিন্ন ওয়েবসাইটে, অ্যাপগুলিতে আমাদের না জানিয়ে অন্য কারোর সাথে শেয়ার করতে পারে।
আমরা বিভিন্ন টিকটক ইউজ করছি, দেখো তোমার এখন টিকটক ইন্ডিয়াতে বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে? ওটা বলছিল যে আমাদের তথ্যটা অন্য কোথাও শেয়ার করে দিতে পারে, ঠিক আছে? তখন ওই তথ্যগুলি আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে, এটা অসুবিধা। বুঝতে পারলে? এই একটা অসুবিধাতে কাজ হয়ে যাবে। পরের প্রশ্ন, ডিজিটাল ফুটপ্রিন্ট কত প্রকার, কি কি? কত প্রকার? অ্যাক্টিভ ডিজিটাল ফুটপ্রিন্ট এবং কি প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্ট। অ্যাক্টিভ আর প্যাসিভ মানে সক্রিয় ও মানে ফুটপ্রিন্ট আর নিষ্ক্রিয় ফুটপ্রিন্ট। এবার সক্রিয় নিষ্ক্রিয় ব্যাপারটা কি তোমরা বই থেকেও ভালো মতো পেয়ে যাবে, এইটুকুর মধ্যে দেওয়া আছে গোপালের বইতে, এটা ভালো মতো পড়ো, এখানে সমস্ত কিছু খুব সুন্দর করে দেওয়া আছে। সক্রিয় নিষ্ক্রিয় ব্যাপারটা কি? মনে করো, আমি উদাহরণ দিচ্ছি, অনলাইন ফর্ম ফিল আপ করা, ইমেল পাঠানো ইত্যাদি হলো ইন্টারনেট ব্যবহারকারীদের অ্যাক্টিভ ডিজিটাল ফুটপ্রিন্ট, যার করার আর কয়েকটি উদাহরণ আছে। আচ্ছা, মনে করো যখন তুমি কোনো একটা সাইটে ঢুকছো, ওখানে থেকে অপশান দেয় তুমি কি লগ ইন করে ঢুকবে, লগ ইন করবে কি দিয়ে, জিমেল দিয়ে লগ ইন করবে না ফেসবুক দিয়ে লগ ইন করবে, এগুলা হচ্ছে তারপরে তখন তুমি লগ ইন করে ঢুকছো, তোমার সমস্ত তথ্য দিয়ে ঢুকছো। বা যখন তুমি কোনো অনলাইন ফর্ম ফিল আপ করছো, ওখানে তুমি তোমার তথ্য নিজের ইচ্ছায় সাবমিট করছো, ওটা হচ্ছে কি সক্রিয় ফুটপ্রিন্ট। আশা করি বুঝতে পেরেছ। আর নিষ্ক্রিয় কোনটা? যখন আমরা নর্মাল কিছু সার্চ করি, একটা নোটস আমি পাচ্ছি না, একটু একটু আমি দেখে নিত যে ঘোষ কম্পিউটার একাডেমি কোনো ভিডিও দিল কি না, বা সার্চ করছি এথিক্সের ক্লাস ইউটিউবে, তখন কিন্তু আমরা কোনো নিজেদের কোনো তথ্য দিচ্ছি না, ওটা হচ্ছে নিষ্ক্রিয় ফুটপ্রিন্ট। বুঝতে পারলে? এবার দেখো সংজ্ঞাগুলো। অ্যাক্টিভ ডিজিটাল ফুটপ্রিন্ট, আমরা অনলাইনে ইচ্ছাকৃতভাবে যে সমস্ত ডেটা শেয়ার করে থাকি তখন অ্যাক্টিভ ফুটপ্রিন্ট তৈরি হয়। ওকে, যেমন অনলাইন ফর্ম ফিল আপ করা, ইমেল পাঠানো, ইন্টারনেট ব্যবহারকারীদের অ্যাক্টিভ ডিজিটাল ফুটপ্রিন্ট ব্যবহার করা হয় এই সমস্ত কিছুর মাধ্যমে। বুঝতে পারলে? আর প্যাসিভ বা নিষ্ক্রিয় কোনটা? অনলাইনে কাজ করার সময় যে সমস্ত ডেটা অজান্তেই সরবরাহ হয়ে যায় সেগুলি হচ্ছে প্যাসিভ ফুটপ্রিন্ট। যেমন কি, যে সকল অপ্রয়োজনীয় বিষয়গুলি আমরা আমাদের প্রয়োজন মেটাতে ইন্টারনেটে সার্চ করি, আমাদের অজান্তে ইন্টারনেটে সেই সকল বিষয়গুলি পদচিহ্ন বা ফুটপ্রিন্ট আমরা রেখে যাই। তাহলে বুঝতে পারলে অ্যাক্টিভ আর প্যাসিভের ব্যাপারটা কি। আর তোমরা অ্যাক্টিভ আর প্যাসিভের পার্থক্য কিন্তু তোমরা এই চ্যাপ্টারের শেষেই পেয়ে যাবে। আমরা দেখলাম চ্যাপ্টারের শেষে বা ইউনিটের শেষে মনে হয় পার্থক্য কিছু দেওয়া আছে, একবার দেখে নিই। আচ্ছা, এখানে পার্থক্য দেওয়া আছে, অ্যাক্টিভ ফুটপ্রিন্ট আর প্যাসিভ ফুটপ্রিন্টের পার্থক্য, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এটাও অবশ্যই পড়বে, অবশ্যই পড়বে। কি বলছে? অনলাইন ফর্ম ফিল আপ করা, ইমেল, এটা অ্যাক্টিভ ফুটপ্রিন্টের উদাহরণ। আর এটা কি, যেগুলো আমরা মানে মানে সার্চ করি নর্মালি, ওটা হচ্ছে প্যাসিভ ফুটপ্রিন্ট। এক্ষেত্রে একজন ব্যবহারকারী যখন তার নিবন্ধিত নাম প্রোফাইলের মাধ্যমে ওয়েবসাইট লগ ইন করে তখন এটা হয় অ্যাক্টিভ হয়। আর এক্ষেত্রে কি, যে সকল প্রয়োজনীয় বিষয়গুলি ব্যবহারকারী তার প্রয়োজন মেটাতে ইন্টারনেট সার্চ করতে হচ্ছে প্যাসিভ ফুটপ্রিন্ট। যখন কোনো ব্যবহারকারী ইচ্ছাকৃতভাবে সম্পর্কে তথ্য দেয় ওটা অ্যাক্টিভ। একই জিনিস একটু ঘুরিয়ে পিছিয়ে লিখেছে। তোমরাও, আমি বারবার বলি, তোমরা কিন্তু কখনোই কমন নিয়ে পড়বে না। ভাই বোন যাই বলছিস তোমাকে মন দিয়ে শুনবে, তোমরা কখনোই স্টুডেন্ট কমন নিয়ে পড়বে না, ব্যাপারটাকে বোঝো। যদি একবার বুঝে যাও না, দেখবে তোমাকে কেউ হারাতে পারবে না, তুমি নিজে থেকে বানাতে পারবে অ্যান্সারগুলো। এটুকু আমি নিজেও দেখেছি। অবশ্যই গভীরের ব্যাপারটা বুঝে যাও। তোমাদের যা সিলেবাস করেছে সেমিস্টার 1, সেমিস্টার 2, 3, 4, অনেক সিলেবাস, কিন্তু যা দেখলাম অনেক কিছু শেখার আছে সিলেবাস থেকে, অনেক কিছু জানার আছে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে পরবর্তী প্রশ্ন, ডিজিটাল ফুটপ্রিন্টের ব্যবহার লেখো। কতগুলি ব্যবহার লেখো। আমার নোটসও হতে এই প্রশ্নটা দেওয়া আছে, ডিজিটাল ফুটপ্রিন্টের দুটি। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে ফুটপ্রিন্টের উদাহরণ দাও। কি উদাহরণ? সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করা, এটা উদাহরণ। অনলাইনে কিছু দেখা, এটা উদাহরণ। ঠিক আছে? আমি যে ডিজিটাল ফুটপ্রিন্ট বলছি, এই উদাহরণ কী হবে? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছি, ওটা আমার ছাপ রেখে যাচ্ছে, কিছু সার্চ করছি, ওটাও ছাপ রেখে যাচ্ছে, উদাহরণ। এবার পরের প্রশ্ন, ডিজিটাল ফুটপ্রিন্টের ব্যবহারগুলি লেখো। ব্যবহারগুলি লেখো মানে হচ্ছে এই যে এগুলো হচ্ছে ব্যবহারগুলি লেখো। কী কী ব্যবহার আছে এখানে দেখো। আচ্ছা, ব্যবহারগুলি লেখো। আর এখান থেকে আমি মনে হয় ওদেরকে আচ্ছা, আমি ওদেরকে এখান থেকে সমস্ত ব্যবহারগুলোর নাম লিখতে বলেছিলাম এবং 5টা ব্যবহার আমি লিখিয়েছি, যে 5টা কিন্তু তোমাদের আসতে পারে বা প্রশ্ন আসতে পারে কতগুলি ব্যবহার আছে, সেখান থেকে যে কোনো 5টি ব্যবহার তোমরা লেখো। দেখো, প্রথমে জানতে হবে কী কী ব্যবহার আছে। ডিজিটাল ফুটপ্রিন্টের মূল ব্যবহার কি? যে কোনো ব্যক্তিগত ইনফরমেশান জানতে, তার সকল প্রকার ইন্টারনেটে অ্যাক্টিভিটি জানতে এই ফুটপ্রিন্ট ব্যবহার করা হয়। ঠিক আছে? যেমন সে কাকে মেসেজ করেছে, কাকে ইমেল করেছে, যেমন দেখবে এখন যেমন সিবিআই যে ধরছে বিভিন্ন কাণ্ডে, দেখবে ওদের ফোন নিয়ে নিচ্ছে, কে কাকে মেসেজ করেছে, এই সমস্ত জিনিস কিন্তু এখান থেকে পাওয়া যায়।
আরেকটা পয়েন্ট কি আছে, নিরাপত্তা বা প্রমাণীকরণ। ডিজিটাল ফুটপ্রিন্টের সূত্র ধরে পুলিশ এবং গোয়েন্দা বিভাগ পরিচয়পত্র যাচাইকরণ, জালিয়াতি শনাক্তকরণ, প্রমাণীকরণ সমস্ত বিষয় নিশ্চিত করে থাকে। আরেকটা পয়েন্ট কি আছে, ব্যবসা বাণিজ্য। ডিজিটাল ফুটপ্রিন্টে বড় বড় ব্যবসায়ীদের জন্য কি মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে। এর থেকে তারা তাদের টার্গেট কাস্টমারদের পছন্দ বুঝতে পারে। তুমি যে খেয়াল করে দেখবে, যদি কিছু সার্চ করে আমি দার্জিলিং ঘুরতে যাব, সেই হিসাবে তোমার পছন্দ অনুযায়ী ওরা তোমার দার্জিলিং অ্যাড দিতে থাকবে, এই হোটেল আছে, এখানে থাকো, এখানে ঘোরো, এই ভিডিওগুলো দিতে থাকবে। সাইবার নিরাপত্তা, হুমকি শনাক্তকরণ। ডিজিটাল ফুটপ্রিন্টের সাহায্যে আমরা সন্দেহজনক লগইন প্রচেষ্টা ও ডেটা লঙ্ঘনকারীদের চিনতে পারি। ঠিক আছে। আরেকটা আইনি প্রক্রিয়া তদন্ত, এর সাহায্যে ফৌজদারি তদন্ত, ফরেনসিক বিশ্লেষণ ইত্যাদি কাজ করা যায়। ঠিক আছে। আরেকটা কি আছে, ব্যাকগ্রাউন্ড চেক ও স্ক্রিনিং। বর্তমানে বিভিন্ন সংস্থায় এবং শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী ছাত্রছাত্রীদের ব্যাকগ্রাউন্ড চেক করা, স্ক্রিনিং করার ক্ষেত্রে কিন্তু ডিজিটাল ফুটপ্রিন্ট ব্যবহার করা হচ্ছে। মানে তুমি কোথাও যাচ্ছ, তোমার ব্যাকগ্রাউন্ড চেক করবে, তুমি কেমন ছেলে বা তুমি কেমন মেয়ে, তোমার প্রিভিয়াস অ্যাক্টিভিটি কেমন, এটা কিন্তু তোমার কিন্তু ওই ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে কিন্তু তোমার সব ধরা পড়ে যাবে। তোমার পাস্ট কোনো খারাপ কিছু আছে কি না, তুমি ইন্টারনেটে কেমন অ্যাক্টিভ, কেমন তুমি তোমার পোস্টগুলো কীরকম তুমি পোস্ট করো, তোমার পছন্দ কী, সব কিছু তোমার এখান থেকে ধরা পড়ে যাবে। বুঝতে পেরেছ? এবার দেখব একটি ডিজিটাল ফুটপ্রিন্ট রক্ষা করার জন্য তুমি কি কি সতর্কতামূলক ব্যবস্থা নেবে। আমি আমার ডেটাগুলোকে রক্ষা করবো, আমি সার্চ করবো, কিন্তু আমি কি করে আমার জায়গাটাকে আমি রক্ষা করতে পারবো। ঠিক আছে। এটার জন্য আমি কী কী ব্যবস্থা নেবে, তাই বলছে ডিজিটাল ফুটপ্রিন্ট রক্ষা করার সতর্কতা। কী কী ব্যবস্থা নেবে? সীমিত পরিমাণ ডেটা শেয়ার, আমি সব ডেটা অনলাইনে শেয়ার করব না। পুরানো অ্যাকাউন্ট বা তথ্য ডিলিট, যে অ্যাকাউন্টটা আমার নষ্ট হয়ে গেছে আমি ওইটাকে ডিলিট করে দিচ্ছি বা ওখানে তথ্য মুছে দিচ্ছি। শক্তিশালী পাসওয়ার্ড দেবো, অবশ্যই ভালো পাসওয়ার্ড দিতে হবে, স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে। আরেকটা কি, অনিরাপদ ওয়েবসাইটগুলি এড়ানো, যেগুলো ওয়েবসাইট দেখবে খুললে পরে বলে যে তোমার ডেটা হ্যাক হতে পারে, এগুলো খারাপ ওয়েবসাইট, ঢোকা যাবে না, মানে হচ্ছে হার্মফুল হবে, ওগুলো ওয়েবসাইট তুমি ঢুকবে না, কখনোই ঢুকবে না। পোস্ট করার পূর্বে চিন্তা করতে হবে, আমি যা পেলাম তাই অনলাইন ছাড়বো, তা কখনোই হবে না। ভালো মতো বুঝে তারপর কিন্তু পোস্টগুলো আমাকে ছাড়তে হবে। অনলাইনে গোপনীয়তা সম্পর্কে নিজেকে এবং কর্মচারীদের শিক্ষিত করতে হবে। তোমার একটা কোম্পানি, তুমি বাড়ির হেড, তোমাকে সবাইকে জানাতে হবে যে অনলাইনে কী কী গোপনীয়তা তোমাকে রাখতে হবে, সমস্ত কিছু শেয়ার করবো না, এই ব্যাপারটা আমার জানতে হবে। আর নিয়মিত সফটওয়্যার সিস্টেমকে আপডেট করা। দেখবে তোমাদের মোবাইলেও আপডেট আসে। আপডেট করার মানে কি, হোয়াটসঅ্যাপেও আপডেট আসে, ফেসবুকেও আপডেটের মানে হচ্ছে ওই সফটওয়্যারটা প্রথমে যে বানিয়েছিল, তারপরে তখন একটা অবস্থায় বানিয়েছিল, তারপর দেখছে মার্কেটের সাথে যত ভাইরাস উৎপাদন হচ্ছে সেটাকে প্রোটেকশন করার জন্য আর কিছু আপডেট দরকার, আর কিছু চেঞ্জেস দরকার। সেই জন্য তোমাদের সফটওয়্যারগুলোকে কিন্তু আপডেট করতে বলে। সবসময় আপডেট যে ভাইরাসকে মারার জন্য তাও নয়, কিছু কিছু নতুন ফিচার্সও যুক্ত হয়, এই সমস্ত ক্ষেত্রে তোমার কিন্তু আপডেটটা খুবই প্রয়োজন। ঠিক আছে। তো তোমরা এই সবকটা পয়েন্ট আমি যেভাবে বললাম সেইভাবেও লিখতে পারো, বা একবার করে ভালো করে বইটা পড়ে নিবে, তাহলে কিন্তু খুব ভালো মতোই বুঝতে পারবে। ঠিক আছে। তো এখান থেকে লাস্ট আরেকটা প্রশ্ন আজকের ক্লাসে তোমার থাকবে, কি করে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করবে। একটা প্রশ্ন দেখলাম অনুশীলনের মধ্যে আছে, কি করে ভালো পাসওয়ার্ড তৈরি করবে, তাকে বইয়ে দেওয়া আছে সুন্দর করে। আমাদের অ্যাকাউন্টকে শক্তিশালী করার জন্য সর্বদা ভালো পাসওয়ার্ড ইউজ করতে হবে। কি পাসওয়ার্ড বানাতে হবে, এইভাবে আপার কেস বড় হাতে অক্ষর দেবে, লোয়ার কেস দেবে ছোটো হাতে অক্ষর দেবে, আলফাবেট সিম্বল ইউজ করতে পারো, নাম্বার দিতে পারো, এইভাবে কিন্তু পাসওয়ার্ড বানাতে পারো। মনে করো তোমার যদি নাম হয় অমল সরকার, ঠিক আছে, তুমি তো এ বড় হাতের, এম ছোটো হাতে, এল, তারপর দিতে পারো @123 হ্যাশ, এইভাবে যত কঠিন পারো পাসওয়ার্ড দিয়ে তোমাদের কিন্তু অ্যাকাউন্টটাকে রক্ষা করতে হবে। তো স্টুডেন্ট, ক্লাসটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের এক একটা কমেন্ট লাইক কিন্তু অনেক অনেক ম্যাটার করে আমাদের কাছে নতুন নতুন ভিডিও আনার জন্য। তো খুব ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো, আমরা তোমাদের পাশে আছি। ওকে, বাই, গুড নাইট।